সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, মানে কেন তাদের মধ্যে একটা বিচ্যুতি দেখা যায়, এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে সরাসরি এই মজার বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, আমাদের সবারই তো মনে আছে, তাই না? স্কুল বা কলেজের রসায়ন বইয়ে আমরা একটা খুব পরিচিত সূত্র পড়তাম, PV = nRT। হ্যাঁ, সেই আদর্শ গ্যাস সূত্র। গ্যাসের আচরণ বুঝতে গেলে এটাই তো আমাদের প্রথম ধাপ। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমাদের চারপাশের এই যে বাস্তব গ্যাসগুলো, যেমন ধরুন অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড, এরা কি সত্যিই ওই আদর্শ নিয়মটা অক্ষরে অক্ষরে মেনে চলে, নাকি বাস্তবতার গল্পটা আসলে একটু অন্যরকম? তো চলুন প্রথম পর্বে আমরা এটাই দেখি, আদর্শ বনাম বাস্তব, মানে তত্ত্বের যে সুন্দর সরল একটা পৃথিবী আছে আর বাস্তবতার যে জটিল আচরণ, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়, সেটাই একটু খতিয়ে দেখা যাক। এই রহস্যের ওপর থেকে প্রথম পর্দাটা সরান। ফরাসি বিজ্ঞানী অ্যামাগা, সালটা ছিল 1880। তিনিই প্রথম কিছু পরীক্ষার মাধ্যমে বাস্তব গ্যাসগুলোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেন। তাহলে পরের ধাপে আমরা সরাসরি অ্যামাগার সেই যুগান্তকারী প্রমাণগুলোর দিকেই তাকাব। চলুন দেখি ঠিক কী এমন পরীক্ষা তিনি করেছিলেন যা আদর্শ গ্যাস তত্ত্বের একেবারে ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। আমাগা একটা বিশেষ গ্রাফ তৈরি করেছিলেন, যেটা এখন আমাগা কার্ভ নামেই পরিচিত। গ্রাফটা বেশ সহজ। দেখুন, ওয়াই অক্ষে রাখা হয়েছে চাপ আর আয়তনের গুণফল, অর্থাৎ পিভি, আর এক্স অক্ষে রাখা হয়েছে শুধু চাপ বা পি, আর পুরো পরীক্ষাটা করা হয়েছে একটা স্থির তাপমাত্রায়। এখন ভাবুন তো, আদর্শ গ্যাস সূত্র কি বলে? বলে যে চাপ আপনি যতই বাড়ান বা কমান, পিভি এর মান সবসময় একই থাকবে, তাই না? তার মানে তো গ্রাফটা হওয়ার কথা ছিল এক্স অক্ষের সমান্তরাল একটা সোজা সরল রেখা। কিন্তু আমার পরীক্ষার ফলাফল ছিল, আচ্ছা, এক কথায় বলতে গেলে একদম চমকে দেওয়ার মতো। দেখা গেল যে বাস্তব গ্যাসগুলো আসলে দুই রকম ভিন্ন পথে চলে। প্রথমত, হাইড্রোজেন বা হিলিয়ামের মতো কিছু গ্যাস, এদের ক্ষেত্রে চাপ বাড়ার সাথে সাথে পিভি এর মানটা সবসময় ওই আদর্শ সরলরেখার ওপরেই থাকছে। কিন্তু অন্যদিকে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের মতো গ্যাসগুলোর গল্পটা কিন্তু একদমই আলাদা। এদের ক্ষেত্রে চাপ বাড়ালে পিভি এর মান প্রথমে আদর্শ মানের নিচে নেমে যায়, একটা সর্বনিম্ন পয়েন্টে পৌঁছায়, তারপর আবার খারাপভাবে ওপর দিকে উঠতে শুরু করে, এমনকি আদর্শ মানকেও ছাড়িয়ে যায়। কি অদ্ভুত, তাই না? এই যে একটা বিচ্যুতি হচ্ছে, এটা তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা এটাকে মাপেন কিভাবে? কতটা কম বা কতটা বেশি, এটা তো জানতে হবে। চলুন আমাদের পরের অংশে আমরা ঠিক এটাই জানব, এই বিচ্যুতির পরিমাপ। এই বিচ্যুতিটা পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা একটা বিশেষ ফ্যাক্টর ব্যবহার করেন। এটাকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আর একে জেড অক্ষর দিয়ে বোঝানো হয়। এর সূত্রটা বেশ সহজ, জেড সমান পিভি ভাগ এনআরটি। আর এই জেডের মানটা বোঝা কিন্তু একদমই সোজা। যদি জেডের মান ঠিক 1 হয়, তার মানে গ্যাসটা পুরোপুরি আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, কোনো বিচ্যুতি নেই। যদি জেডের মান 1-এর চেয়ে বেশি হয়, তার মানে হলো গ্যাসটাকে আদর্শ গ্যাসের চেয়ে সংকুচিত করাটা বেশি কঠিন। আর যদি জেডের মান 1-এর চেয়ে কম হয়ে যায়, তাহলে বুঝবেন গ্যাসটা আদর্শ গ্যাসের চেয়েও সহজে সংকুচিত হচ্ছে। এখানে আরও একটা ব্যাপার আছে, আর সেটা হলো তাপমাত্রা। এটাও কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। দেখা গেছে কি, তাপমাত্রা যত বাড়ানো হয়, বাস্তব গ্যাসগুলোও তত বেশি আদর্শ গ্যাসের কাছাকাছি আচরণ করতে শুরু করে, মানে ওদের বিচ্যুতিটা কমে আসে। বেশ, আমরা বিচ্যুতিটা দেখলাম, মাপার উপায়ও জানলাম, কিন্তু আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তো এখনও বাকি। কেন কেন এমনটা হয়? চলুন এবার আমরা এই বিচ্যুতির একেবারে গোড়ার কারণটা খুঁজে বের করি। এর পেছনের কারণটা লুকিয়ে আছে আদর্শ গ্যাস তত্ত্বের দুটো ভুল ধারণার মধ্যে। প্রথম ভুলটা কি? তত্ত্বে ধরে নেওয়া হয় যে গ্যাস অণুগুলোর নিজস্ব কোনো আয়তনই নেই, মানে প্রায় শূন্য। কিন্তু বাস্তবে তো অণুগুলোর একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? আর উচ্চ চাপে এই ছোট্ট আয়তনটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর দ্বিতীয় ভুল ধারণাটা হলো অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। এটাও ঠিক না। বাস্তবে বিশেষ করে যখন উচ্চচাপে অণুগুলো খুব কাছাকাছি চলে আসে, তখন ওদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল ঠিকই কাজ করে। ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস সেটা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায় 500 অ্যাটমসফিয়ার চাপে, মানে অনেক চাপ, গ্যাস অণুগুলোর নিজের আয়তনই পাত্রের মোট আয়তনের প্রায় 20% জায়গা নিয়ে নেয়। চিন্তা করুন, 20%। এমন একটা অবস্থায় অণুর আয়তনকে নেই বলে উড়িয়ে দেওয়াটা তো আর সম্ভব না, তাই না? এই ভুলগুলো শোধরানোর জন্য বিজ্ঞানীরা, যেমন ধরুন ভ্যান ডার ওয়ালস, সমীকরণে কিছু পরিবর্তন আনেন। তারা দুটো ধ্রুবক বা কনস্ট্যান্ট ব্যবহার করেন। এ নামের ধ্রুবকটা আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য, আর বি নামের ধ্রুবকটা হল
অণুর নিজস্ব আয়তনের জন্য। তাহলে কি এর মানে এটাই যে বাস্তব গ্যাস কখনোই আদর্শ আচরণ করে না? না। উত্তর হলো করে, কিছু বিশেষ পরিস্থিতিতে করে। আমাদের শেষ পর্বে আমরা দেখব ঠিক কোন অবস্থায় একটা বাস্তব গ্যাস তার আদর্শ চেহারায় ফিরে আসতে পারে। একটা বাস্তব গ্যাসকে আদর্শের মতো আচরণ করানোর জন্য মূলত দুটো শর্ত লাগে। ১. খুব উঁচু তাপমাত্রা, আর ২. খুব নিচু চাপ। কেন? কারণ যখন তাপমাত্রা অনেক বেশি থাকে, অণুগুলো এত জোরে ছোটাছুটি করে যে একে অপরকে আকর্ষণ করার সময় পায় না। আর চাপ যখন খুব কম থাকে, তখন পাত্রের আয়তনের তুলনায় অণুগুলোর নিজের আয়তনটা এতটাই সামান্য হয়ে যায় যে সেটাকে হিসেবে না ভরলেও চলে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি আমরা সঠিক শর্তগুলো জানি, মানে কখন একটা বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করবে, সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে কি আমরা হিসেবের সুবিধার জন্য বাস্তব গ্যাসকে আদর্শ ধরে নিতে পারি? উত্তরটা হলো একদমই হ্যাঁ। আর ঠিক এই জ্ঞানটাই রসায়ন আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিল্ডে অনেক জটিল সমস্যার সমাধানে বিজ্ঞানীদেরকে পথ দেখায়।